জোট শুধু বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মঞ্চ না, এটা দেশের সমস্ত দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির মঞ্চ। এই মঞ্চের তরফ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেস দলের শ্রী আশিস কুমার সাহা এবং 7 রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর শ্রী রতন দাসের সমর্থনে আজকের এই সভার সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্যগণ, মঞ্চে আসীন আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সর্বোচ্চ নেতা, প্রাক্তন প্রদেশ সভাপতি শ্রী বিরোধী সিনহা মহোদয়, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রী রতন দাস মহোদয় এবং আমাদের রাজ্যের বরিষ্ঠ আইনজীবী, মানবতা আন্দোলনের, মানব অধিকার আন্দোলনের একজন প্রথম সারির কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, মায়েরা, বোনেরা, পথচারী বন্ধুগণ এবং ঘর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সমস্ত সুধী নাগরিকদের আমাদের মঞ্চের তরফ থেকে এবং আমাদের প্রার্থীদের তরফ থেকে, আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, এবারের লোকসভা নির্বাচন এটা নিশ্চয়ই বিগত 17টা লোকসভা নির্বাচনের মতো এরকমই আরেকটা নির্বাচন 5 বছর শেষে এসেছে। কিন্তু গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দেশের রাজনীতি, অর্থনীতি, আমাদের দেশের যে ভিত্তি, যুক্তরাষ্ট্র কাঠামো এবং ধর্মনিরপেক্ষ ব্যবস্থা, এটাকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, যে হুমকির সামনে উপস্থিত করেছে, এটা নির্বাচন হলেও শুধু নির্বাচন না, ঘটনার অনিবার্যতায় আজকে দেশের সমস্ত দেশপ্রেমিক নাগরিকদের সামনে শুধুমাত্র কমিউনিস্ট বা কংগ্রেস, অন্যান্য গণতান্ত্রিক শক্তি না, তাদের সামনে একটা চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদের আত্মবলিদানের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, যে স্বাধীনতা এই দেশকে নির্মাণ করার জন্য একটা সংবিধান উপহার দিয়েছে, এই সংবিধান থাকবে কিনা? এই সংবিধানটা কি? ভোটের অধিকার, কথা বলার অধিকার, কাজ পাওয়ার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার, সংখ্যাগরিষ্ঠ হোক বা সংখ্যালঘিষ্ঠ হোক, যার যার ভাষা, ধর্ম, সংস্কৃতি চর্চার অধিকার,
আজকে দেশে সেগুলো কি আছে? আমার আগের বক্তাগণ, বিশেষ করে পুরুষোত্তম বাবু, খুব সুন্দরভাবে অনেকগুলো তথ্য সাজিয়ে এখানে উপস্থিত করেছেন। আমি তার পুনরাবৃত্তি করব না। বা আমরা এরকম মঞ্চ থেকে যখন সংবিধানের কথা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা, আমাদের সার্বভৌমত্বের কথা বলে আমি সারা ত্রিপুরার যে ঘুরি, আমরা শুধু ভাষণ দিই না, বক্তব্য রাখি না, মানুষের কাছ থেকে সে প্রতিক্রিয়া জানতে চাই। মানুষ আমাদের বক্তব্য শুনে কি বলছে। সাধারণ মানুষ দৈনন্দিন সংসার জীবনের ঘানি টানতে টানতে যারা ক্লান্ত, বিপর্যস্ত, তারা বলেন যে গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষ, এগুলো নিয়ে ভাবার, এগুলি নিয়ে শোনার, চর্চা করার সময় আমাদের কোথায়? আমাদের দৈনন্দিন খাওয়া পড়ার, সংসার কিভাবে চালাবো, আমরা সাধারণ মানুষ, আমরা যেখানে বসবাস করি সেখানে আমাদের রুটি রুজির বাইরে আমাদের সামাজিকতা আছে, ধর্ম বিশ্বাস আছে, চিরাচরিতভাবে এগুলো আমরা প্রতিপালন করে এসেছি। আজকে সবকিছুতে বাধা, সবকিছুকে থামা, সবকিছুর উপরে দাদাগিরি, সবকিছু কোন একটা অঙ্গুলি হেলনে আমাদেরকে সেখানে চলতে হচ্ছে। কি পরিস্থিতি! এগুলি চলতে পারে কি? আর তাই বন্ধুরা, আমি সারা দেশের কথা বলছি না, ভারাক্রান্ত হবেন আপনারা। শহরের বুদ্ধিজীবী মানুষ, সচেতন মানুষ, এগুলো নিয়ে অজস্র চর্চা হয়, বাড়ির ড্রয়িং রুম থেকে চা দোকান অবধি। আমি শুধু আমাদের এই ত্রিপুরা রাজ্যের এখানকার বাস্তবতায়, এখানে গত 6টা বছর ধরে তথাকথিত এই রাষ্ট্রবাদীদের শাসনে, তথাকথিত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের ধ্বজাধারীদের শাসনে এখানে কি চলছে? আবার তাদের এই নেতা নেত্রীরা হরবক বলে চলেছেন। পত্র পত্রিকা তাদের কথাবার্তা ছাপছেও, হ্যাঁ ছাপুন, আমাদের কোনো আপত্তি নেই, প্রচার মাধ্যমের কাজ তো তাই। তারা বলছেন যে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে বিরোধীদের কাছে। তারা বলছেন ত্রিপুরা রাজ্যের বিরোধীদের কাছে নির্বাচনের সামনে কোনো ইস্যুই নেই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নামের সামনে লাগান ডক্টর, হ্যাঁ কিন্তু ডাক্তার লাগাবেনি, তার অধিকার, প্রফেসর, ভালো। বলেন মোদির দিশায়, মোদির আশীর্বাদে, মোদির দেখানো পথে এই ত্রিপুরা এগিয়ে চলছে। এই ত্রিপুরার অর্থনীতি, এই ত্রিপুরার শিক্ষা, এই ত্রিপুরার স্বাস্থ্য, এই ত্রিপুরার সবকিছু। বন্ধুগণ, আমরা কি দেখেছি? হ্যাঁ, তিনি মাত্র গত 2 বছরের মুখ্যমন্ত্রী, তার আগে আরো একজন ছিলেন 4 বছরের।
কিন্তু তিনি সেই 4 বছরের বেশিরভাগ সময়ে ছিলেন ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি পদের সভাপতির দল চালান, মুখ্যমন্ত্রী সরকার চালান, দলের শীর্ষ নেতা, দলের সভাপতি আর সাংবিধানিক প্রতিষ্ঠানের যিনি মুখ্যমন্ত্রী দুজনে মিলে তো চালিয়েছেন। তিনি ফিরিস্তি আনছেন বামেদের আমলে, কংগ্রেসীদের আমলে এত সমস্ত লোক খুন হয়েছে, তখন এরকম অনেক সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, হয়েছে। সেই সময়েতে যাদের যে মায়ের কোল খালি হয়েছে তাদের কোল আমরা ভরে দিতে পারবো না, আমরা সহানুভূতিশীল। কিন্তু সেদিন দলের পৃষ্ঠপোষকতায় সরকারের ছত্রছায়ায় গত 6 বছর ত্রিপুরাজ্যের মধ্যে যেরকম ভাবে শুধু ব্যক্তি খুন না, এই রাজ্যের গণতন্ত্র খুন হয়েছে দিন দুপুরে, সংবিধান খুন হয়েছে দিন দুপুরে, বিরোধী দলের পার্টি অফিসগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে দিন দুপুরে, প্রশাসনের চোখের সামনে সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশের মহানির্দেশ এই ডিজির অফিসের 1 মিনিট দূরত্বে, মুখ্যমন্ত্রী সরকারি আবাসের 2 মিনিট দূরত্বে এই জাতীয় ঘটনা এই ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে কোনোদিন হয়েছিল কি? দিন দুপুরে বুলডোজার দিয়ে বিরোধী দলের পার্টি অফিস ভেঙে দেওয়া, লুট করা হয়েছে কি? সংবিধান যখন অচল হয়, গণতন্ত্র যখন অচল হয়, হ্যাঁ, ব্যক্তি খুন অবশ্যই ক্ষতি, দুঃখজনক হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়, কিন্তু গণতন্ত্র এবং সংবিধান যখন খুন হয়ে যায়, প্রজন্ম কি প্রজন্ম, কোন রাষ্ট্র বা কোন রাজ্য যুগে যুগে এটা পিছিয়ে যায়। আজকে ত্রিপুরা পিছিয়ে যাচ্ছে, দেশ পিছিয়ে যাচ্ছে। আগরতলা শহরে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, আগরতলা মিউনিসিপ্যালিটির নির্বাচনে কি হয়েছিল? 80 বয়সের বেশি ঊর্ধ্ব এই আগরতলা শহরের সবাই চিনেন সজ্জন ব্যক্তিত্ব সলিল দেববর্মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এখানে ভোট করে কর্মরত পুলিশ বুকে রিভলভার ঠেকিয়ে এখানে ভোট হয়। এরকম হয়েছিল কখনো? তারা আজকে গণতন্ত্রের কথা বলছে, তারা আজকে বিরোধীদের দিকে আঙ্গুল তুলছেন। তাদের সে নৈতিকতা আছে? উন্নয়নের প্রশ্নে পুরুষোত্তম বাবু বলেছেন, দেশের যৌবনের যে কি হাল, বেকারত্বের কি চেহারা। এখানে ইউক্রেন যুদ্ধের কথা বলেছেন, ইউক্রেন না, শুধু এই যে ইসরায়েল যে প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে, সেখানে ইসরায়েলে প্যালেস্টাইনে যারা কাজ করত, কাজ হারিয়ে ইসরায়েলের সমস্ত কারখানা বন্ধ। সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর ডান বাম সমস্ত ট্রেড ইউনিয়ন গুলো বলছে এই খুনি ইসরায়েলকে
কেউ যেন সহযোগিতা না করে, সেখানে যদি কেউ শ্রমিক না পাঠায়। আর যারা অমৃতকালে স্বপ্ন দেখাচ্ছেন, বিকশিত ভারতের কথা বলছেন, এই দেশ থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার সেই ইসরায়েলে গণহত্যায় যারা আজকে সারা পৃথিবীর কাছে ঘাতক দেশ হিসেবে পরিচিত, সেই সরকারের কাছে ভারত থেকে শ্রমিকদেরকে ঠেলে পাঠাচ্ছে। এরকম দুর্দশা কি ভারতবর্ষে কখনো হয়েছে? কখনো হয়নি। আপনারা কদিন আগে নিশ্চয় একটা খবর দেখেছেন, আমাদের দেশ থেকে একটা বিদেশি চার্টার্ড বিমানে 3 শতাধিক শ্রমিক ওরা যাচ্ছে লাতিন আমেরিকাতে, এবং তাদের বেশিরভাগেরই বৈধ কোনো ভিসা নেই, পাসপোর্টও বেজাল। ফ্রান্সের একটা বিমানবন্দর যখন নামলো, পরিদর্শন দপ্তর এটা আটকে দিল, 3টা দিন একটা বিমানে বসিয়ে রাখলো টারমেকের মধ্যে। এরপরে ভারত সরকারের বহু তদবির, এই ডাঙ্কি রোডে যাচ্ছে, এই লক্ষ লক্ষ যারা শ্রমিক যায় তার 30% সেখানে অকালে মারা যায়। কেউ সেই সমস্ত দেশের পুলিশের গুলিতে, কেউ না খেয়ে, কেউ অজানা রোগে পচে, কেউ গভীর জঙ্গলে সাপের কামড় খেয়ে দেশটাকে কোন জায়গায় ঠেলে দিয়েছে, দেশের অর্থনীতি কোথায় ঠেলে দিয়েছে। বলছেন বিকশিত ভারত, বিশ্বগুরুর আসলে নাকি ভারত বসে গেছে। বলো, কংগ্রেস এবং কমিউনিস্টরা বরাবরই স্বাধীনতার যুদ্ধে যেমন ঐক্যবদ্ধভাবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লড়াই করেছে, বিগত 7.5 দশকেও জাতীয় প্রশ্নে আমরা কখনো সে লড়াই করি। কর্মসূচিগত দেশকে উন্নয়নের প্রশ্ন আমাদের কাছে প্রতিযোগিতা ছিল, বিতর্ক ছিল, থাকবে। এটা সহযোগিতামূলক, গঠনমূলক, হোলিস্টিক। সেই কংগ্রেস দল জাতীয় ক্ষেত্রেতে IIM করেছে, IIT করেছে, IIIT করেছে, এইমস করেছে, ভিলাই, দুর্গাপুর, বাঁকড়া, নাঙ্গল থেকে শুরু করে কি কৃষি উন্নয়নে, কি কৃষি বিপ্লব সংগঠিত করাতে, কি শিল্প বিপ্লবে কংগ্রেসের হাত ধরেই তো যা কিছু ভারতবর্ষে যাবৎ হয়েছে। তার উপরে ভিত্তি করে পরবর্তী সময়েতে প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়েছে। কিন্তু মোদির ভারতে, তথাকথিত তাদের এই বিকশিত ভারতে, এগুলাকে বিক্রি করে দেওয়া হয়েছে। দেশের বিমানবন্দর, এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়া মানে দেশের নাম, আমাদের গর্ব, কিন্তু মালিককে ইন্ডিয়া না। এয়ার ইন্ডিয়ার মালিককে রতন টাটা। ইন্ডিয়ান রেলওয়ে, এখন রেল এসছে এখানে, আমাদের বহু লড়াইয়ের ফলে। গিয়ে দাঁড়িয়ে দেখবেন 10টা রেল আসলে 5টা রেল বগিতে লেখা থাকে আদানি, আম্বানি। রেল লাইনটা আমাদের, রেলটা আমাদের দেশের সরকারের না, জনগণের না। এইভাবে আজকে ব্যাংক, LIC, সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা, সমস্ত সম্পদ গত 10টা বছরে, তার আগে 7 দশকে যা অর্জন হয়েছে, যা অর্জিত হয়েছে, মাত্র 10 বছরে দেশটাকে খুকলা করে
একচেটিয়া পুঁজির কাছে, বিদেশি পুঁজিবিদের কাছে তুলে দেওয়া হয়েছে। কাজেই তার বিরুদ্ধে যখন আজকে দেশের বাম ডান পতাকা রং বলে, মতাদর্শ কর্মসূচির পার্থক্য বলে যখন মানুষ রাস্তায় নামছে, তাদের মুখ বন্ধ করতে হবে। সেই জন্যই কেজরিওয়ালকে জেলে ঢুকাও, হেমন্ত সোরেনকে জেলে ঢুকাও, যে সমস্ত এমপিরা পার্লামেন্টে প্রশ্ন তুলবে এদের বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দাও। বলছে নাকি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, গুরুতর অভিযোগ। নতুন নতুন আইন করেছে, নন বেলেবল সেকশন। আমি আইনের ছাত্র নই, কিন্তু এটুকু জানি, কাউকে যদি গ্রেফতার করতে হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, 2 মাস বা 3 মাসের মধ্যে চার্জশিট দাখিল করতে হয়। চার্জশিট হয়ে গেলে পরে তাকে বেল দিতে বাধ্য হয় সরকার। তো আজকে এমন সমস্ত দানবীয় আইন করেছে, মাসের পর মাস, বছরের পর বছর চার্জশিটও দাখিল করবে না, কিচ্ছু করবে না, তাকে আটকে রাখবে। কাউকে কাউকে 2 বছর, 3 বছর, 5 বছর। শুধু রাজনৈতিক নেতৃত্বদের নয়, সমাজকর্মী থেকে শুরু করে যারা মানব অধিকারের যারা আন্দোলন করে, এরকম বহু আমাদের দেশের পতিতদশা নেতা, নেত্রী, কর্মী আজকে জেলে ঢুকাচ্ছি। কেন? তারা প্রশ্ন তুলছেন এদেশের নাগরিকদের অধিকার, কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে রাস্তা নামার অধিকার। যারাই বলছেন এদেরকে জেলে পড়ো। উন্নয়নের কথা তারা বলেন। আমাদের রাজ্যে গত 6 বছর তারা আছেন। সে 18তে একটি প্রতিশ্রুতি দিয়েছিল, আমি এগুলি বলে আপনাদের বিরক্ত করব না, আমরা জানি। ডাবল ইঞ্জিনের সরকার 2018 বিধানসভার প্রাক্কালে, তখন কেন্দ্রে অরুণ জেটলি সাহেব তখন বেঁচে ছিলেন, গুরুতর অসুস্থ। আমিও সেই ষোড়শ লোকসভা সভার সদস্য ছিলাম। বহুদিন ধরে অরুণ জেটলি সাহেব অর্থমন্ত্রী পার্লামেন্টে আসেন না, অসুস্থ। আমরা কোনো জবাব পাই না অর্থ দপ্তর থেকে। তার রাষ্ট্রমন্ত্রীরা, জুনিয়র মন্ত্রীরা উত্তর দেন। আমরা যখন পার্লামেন্টে প্রশ্ন করি, বলছেন যে না, বিত্তমন্ত্রী বহুত বিমার হ্যাঁ ঠিকই। কখনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি গিয়ে এমসি গিয়ে তাকে দেখে আসেন, অরুণ জেটলি সাহেব গুরুতর অসুস্থ। হঠাৎ সম্ভবত 2018 বোধহয় জানুয়ারি, একদিন পত্রিকাতে আমি দেখি সকালবেলা, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে, ফাইন্যান্স মিনিস্টার ইজ গোয়িং টু আগরতলা ফর ইলেকশন ক্যাম্পেইন। আরে ফাইন্যান্স মিনিস্টার আগরতলায় যাচ্ছেন, অসুস্থ মানুষ কি করে? হাউ ইট ইজ পসিবল? এখানে এসে 2 দিন পরে আমি দেখলাম আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা শহরের সমস্ত বুদ্ধিজীবী, প্রাক্তন আমলা, বিশিষ্ট নাগরিকদের ডাকা হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থনে। ভারতের অর্থমন্ত্রী এখানে বক্তৃতা করবেন। এইমসে চিকিৎসিত একজন ব্যক্তিকে ডাবল ইঞ্জিন পুশ করে কোন রকমের স্পেশাল ফ্লাইটে নিয়ে সেখানে বলানো হলো।
পত্রিকায় ডাউস ডাউস অক্ষরে বেরোলো। ত্রিপুরাতে ছোটা আচ্ছা ত্রিপুরার বিকাশের জন্য, উন্নয়নের জন্য এখানে তাদের ভিশন ডকুমেন্টে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কার্যকরী করার জন্য কোনো টাকার অভাব হবে না। হিন্দিতে এই আগরতলা শহরের কিছু কেবল চ্যানেলে ছোট্ট করে তার বক্তব্য শুনছিলাম। छोटा सा प्रदेश त्रिपुरा का विकास के लिए राशि का कोई कमती नहीं होगा। विजन डॉक्यूमेंट यहाँ पे इम्प्लीमेंटेशन होने के लिए कोई रुकावट नहीं होगा। बंधुरा এই 6 বছরে ত্রিপুরা যে ডাবল ইঞ্জিনের সরকার কি করেছেন, এর আগের সরকারগুলি যে ফ্লাইওভার তৈরি করে গেছে, যে সমস্ত স্ট্রিট লাইটের ল্যাম্পপোস্ট দাঁড় করিয়ে গেছে, হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্রিজ বা এরকম যে সমস্ত পরিকাঠামোগুলো করে গেছে, গত 6 বছরে সেখানে শুধু গেরুয়া রং লেপানো হয়েছে। ল্যাম্পপোস্টে শুধু কিছু লাল নীল বিদ্যুতের তার ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিছু নাম পরিবর্তন করা হয়েছে। তার বাইরে গত 6 বছরে এই ত্রিপুরা রাজ্যের কি পরিকাঠামোগত উন্নয়ন, কি এই ত্রিপুরা রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে, কর্মসংস্থান বৃদ্ধিতে, কাজের সুযোগ সম্প্রসারণে একটি ক্ষেত্রে কিছু করতে পেরেছেন তারা? হয়েছে কিছু? যা কিছু হয়েছে কিভাবে মানুষকে চুপ করিয়ে দিয়ে এ রাজ্যের মধ্যে ওই বাইক বাহিনী, সন্ত্রাসী বাহিনী, রেগিং বাহিনী নতুন রাজনৈতিক সংস্কৃতির আমদানি করে এই রাজ্যের মানুষকে খামোশ করে দেওয়ার চেষ্টা করেছে। ডাক্তার মানিক সাহা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ফেব্রুয়ারি নির্বাচন 23-এ এখানে মাননীয় বিরোধী বাবু আছেন, তিনিও বিধানসভার সদস্য, আমিও সদস্য। এ যাবৎ এই ত্রয়োদশ বিধানসভার 4টা অধিবেশন গেছে। ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে সেই শচীন্দ্রলাল সিংহ তখনও পূর্ণ রাজ্য হয়নি, তারপরে সুকুমার সেনগুপ্ত, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, মানিক সরকার, যারা যারা মুখ্যমন্ত্রিত্ব করে গেছেন, বাম ডান, আমাদের বিধানসভাতে বাজেট অধিবেশন কম করেও 10 দিন করে বাজেট অধিবেশন হতো। একটা সময় তো 2 খণ্ডে প্রায় দ্বিগুণ সময়, এবং কম করে বছরে 70-75 দিন থেকে শুরু করে প্রায় 112-13 দিনও ত্রিপুরা বিধানসভা হয়েছে। বিধানসভা মানে কিছু মন্ত্রী বিধায়কদের তর্কাতর্কি না। বিধানসভা মানে হলো মন্ত্রী বিধায়করা যান, সেখানে কিছু বিল নিয়ে আলোচনা করেন, তা না। বিধানসভা শুধু দিনের দিক থেকে না, বিধানসভা এই রাজ্যের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে মানুষের আশা, আকাঙ্ক্ষা, ক্ষোভ, বিক্ষোভ এগুলো নিয়ে উচ্চ পর্যায়ের চর্চার মধ্য দিয়ে কিভাবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাব, তারই সাংবিধানিক প্রক্রিয়া। এই সরকার আসার পর
এই যে প্রথম 5 বছরে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন 4 বছর, পরের 1 বছর ডক্টর মানিক সাহা, 5 বছরে মাত্র 44 দিন সভা হয়েছে। এই ত্রয়োদশ বিধানসভা তার বাজেট হয়েছে মাত্র 3 দিন। আমরা বিধায়করা এ রাজ্যের উন্নয়নে, বেকার সমস্যার সমাধানে সরকার বা শাসক দল যে প্রতিশ্রুতি দিয়ে এরা ভোট চেয়েছে, ভোট পেয়েছে, তার উত্তর চাইতে গিয়ে 10টা প্রশ্ন করতে গেলে পরে 60টা প্রশ্ন বাতিল। প্রশ্নের উত্তর দেবে না, বিধানসভার বিধান অনুযায়ী কোনো কথা বলতে দেবে না। বলছেন মোদির দিশায়, মোদির আশীর্বাদ, মোদির পথে রাজ্যের বিকাশ। একটা শুধু আমরা বলি, এ রাজ্যের শিক্ষার যে কি বেহাল অবস্থা করেছে তারা। এই যে ডক্টর মানিক সাহার সরকার আসলো, আপনারা শুনেছেন, একটা নতুন স্কুল, নতুন অঙ্গনওয়াড়ি, নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয় সরকারিভাবে একটাও হয়নি, বরঞ্চ অনেক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ডক্টর মানিক সাহার গত ফেব্রুয়ারির পর এই গেল অধিবেশন অবধি 3টা বেসরকারি ইউনিভার্সিটির বিল পাস করেছে, কোনো আলোচনা ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া। ওই উত্তর ত্রিপুরাতে আরিয়াভট ইউনিভার্সিটির নামে, এখানে একটা টেকনো ইউনিভার্সিটির নামে, আর মাতাবাড়িতে ওপেন ইউনিভার্সিটি। আমার মনে হয় অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতেও এত কোর্স নেই, এই ইউনিভার্সিটিতে যত কোর্স তাদের আছে। তার মানে হলো ওই গুজরাটে বসে, দিল্লিতে বসে, উত্তরপ্রদেশে বসে এই ত্রিপুরাজ্যের মানুষকে অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করো, পিএইচডি ডিগ্রি বিক্রি করো। আপনার ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করবে না, পয়সা দিয়ে পিএইচডি কিনবে, পয়সা দিয়ে ডিগ্রি কিনবে, কাজ পাবে না। আর যখন কাজ নেই কি করবে? আজকে ত্রিপুরাজ্যের মধ্যে সর্বত্র নেশা। এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বড় ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক প্রতি বছর বের করে, ছাপা অক্ষরে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অস্বাভাবিক মৃত্যু, নেশা সামগ্রীর ব্যবহার, চুরি, নারী নির্যাতন, এই 40 লক্ষ মানুষেরা ত্রিপুরা আজকে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো 10, 15, 20 কোটি জনসংখ্যা রাজ্যগুলোকে পেছনে ফেলে আমরা টপকে যাচ্ছি। এ হলো মোদির বিকাশ, এ হলো মোদির দিশা। কাজী বন্ধুগণ, এবারের ভোট তাই শুধু প্রতিনিধি নির্বাচিত করা না, নতুন একটা সরকার তৈরি করে না। আমাদের দেশের সংবিধান, দেশের সামাজিক সন্তুলন, দেশের অর্থনীতি, এটাকে যেদিকে নিয়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করতে হবে। তার জন্য আমরা চাই এই যে দেশপ্রেমিক যে শক্তিগুলার জোট, তার জয় ত্রিপুরাজ্য থেকে। এখানে ত্রিপুরা মথা ইতিমধ্যেই তাদের স্বরূপ তারা চিনিয়েছে। ওই পাহাড়ে গিয়ে বলছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ছাড়া কোনো কম্প্রোমাইজ নেই। আর সমতলে এসে বলছেন মোদি কা সাথ হাম হ্যায়। তাহলে কি নরেন্দ্র মোদী বা বিজেপির লোক গ্রেটার ত্রিপুরা ল্যান্ড স্বীকার করে নিচ্ছে? জিজ্ঞেস করতে হবে। কাজেই এরকম একটা অসামঞ্জস্যপূর্ণ
জনবিরোধী, কথার সাথে কাজের কোনো মিল নেই, গণতন্ত্রের পরিপন্থী, তার বিরুদ্ধে প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের কাছে আমরা চাই তাদের সমর্থন। লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস বাবুকে সবাই চেনেন, রতন দাসকে সবাই চেনেন। হাত চিহ্ন লোকসভাতে এবং উপনির্বাচনে কাটিহাত তারকা চিহ্নে তাদের বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে নমস্কার জানিয়ে আসন্ন বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকুন। ইনকলাব জিন্দাবাদ।